গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে। সেই গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি খেসারত দেয়া লাগতে পারে তাদের, যাদের ভুলের কারণে ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। তিনি মূলত দোষ দিয়েছেন বয়স্ক উপদেষ্টাদের। তিনি বলেছেন যে তাদের অনভিজ্ঞতাকে এবং অদক্ষতাকে। আর তিনি বলেছেন কতিপয় ছাত্র নেতৃত্বের সিলেকশনকে তারা ভুল সিলেকশন করেছিলেন উপদেষ্টা। আনিস আলমকে শুরুতে আপনার কাছে আসতে চাচ্ছি, আপনারও কি মনে হয় ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে? কাদের ভুলের কারণে ব্যর্থ হয়েছে? এই কতিপয় ছাত্র নেতৃত্ব বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন? ব্যর্থ হয়েছে আমি এখনই বলতে পারি না, কারণ আমাদের এই অভ্যুত্থানের মূল পরিকল্পনাটা কি, একটা নতুন সরকার উপহার দেওয়া। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাশেদ খান যে কথাগুলো বলেছেন সেখানে অনেক সত্যতা আছে, কিন্তু আবার বাস্তবতা হচ্ছে যে এটা তার ক্ষোভের বহিঃপ্রকাশ, একটা আউটবার্স্ট করলো যে যে মানে হতাশা থেকে, যে আমাদের কি চেয়েছিলাম, আমরা কি পেলাম। আসলে রাশেদ যেটা বলতে চাচ্ছিল, সারা বাংলাদেশেরই তো এখন এই মুহূর্তে কথা, কতিপয় ব্যক্তি ছাড়া, যে আমরা 5 অগস্ট যে অভ্যুত্থান করলাম, একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম। আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে, আমরা আরও ঐক্যবদ্ধ হব। সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে, আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায়, যে দুইজন এমপি প্রার্থী ভাই বোন তারাই ঝগড়া করছে। আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ কিভাবে বেড়ে গেছে। এটা আমি ওনাদেরকে করছি এই জন্যই যে যে আমরা সোসাইটিটা আমরা এত এটা কি বলবো, প্রতিহিংসার দিকে চলে গেছে। একজন একজনকে সহ্য করতে পারছে না, কারো সুষ্ঠু মতামত দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনার আমল যে খারাপ ছিল সেটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা সেই আমল থেকে আরেকটা উন্নত আমল চেয়েছিলাম, তাই না? সবাই চেয়েছিলাম। এখন সবাই শেখ হাসিনারই উদাহরণ দেয় যে উনি তো তাহলে ভালো ছিল, এবং এটা যখন আবার কেউ বলতে যায় তখন বলে যে আপনারা স্বৈরাচারকে ফেরত আনার জন্য কথা বলতেছেন। কমপ্লিট রং আইডিয়াতে এটা হচ্ছে। এবং রাশেদ যে কথাগুলো বলেছে যে আমাদের এই এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিতের মধ্যে আছে যে উপদেষ্টাদের কথা বলা হয়েছে, অদক্ষ উপদেষ্টাদের। এই কথাটা কিন্তু রাশেদ আজকে বলছে, আপনারা শিরোনাম করছেন, এটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে, সবাইকে বলবো না, 2-4 জন বাদ দিয়ে, এদের এত অদক্ষতা, এত অভিজ্ঞতার এত অভাব। এরা ডক্টর ইউনূস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন নাই। সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি, উনি রাজনীতি করেন না, উনি লিডার, উনি লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সেটা হচ্ছে বিষয়। সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন, যাদেরকে দিয়ে কাজ করাবেন, এরা নিজেরাই তো কিছু জানে না। কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে। তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই। এবং রাশেদ যে বলছিল যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে, যেগুলো দেখেন আপনি, দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই, এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনূস একটা লোককে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠে, উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই। ইন্টারনালি কী নিয়েছেন আমি জানি না, বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বহাল তবিয়তে আছে। এবং কী যোগ্যতায় তারা আছে, কেন তারা থাকবে, এটাও জনগণ কিন্তু জানতে পারছে না। ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে। আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করে নাই, ছাত্রনেতারা রাজনীতির জড়িয়েও তো ভুল করেছে। এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা, সর্বোচ্চ জায়গায় থাকা, তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো, তাদেরকে মাথায় নিয়ে রাখতো, তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল, তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল, এইখানেই গণ্ডগোল শুরু হলো। তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে না যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে করছে। সেটাও আমি দেখছি, তার কয়েকজন উপদেষ্টার, ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কর্নার করার চেষ্টা করা হচ্ছে। তো দলের মধ্যে দল, এখানে 2 দল হয়ে গেছে। আমি এটা বহুবার বলেছি, তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা। তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন, সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন, এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন, সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো।
কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায়? আপনি নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলেছেন। তিনিও উপদেষ্টা পরিষদে ছিলেন। হ্যাঁ, তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে। তো নাহিদ যদি বলে থাকেন যে আজকে সেফ এক্সিটের কথা, যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। এই সেফ এক্সিটের কথা কিন্তু আমি আজকে থেকে 5 মাস আগে বলেছি। কেন বলেছি? যখন ডক্টর ইউনূস ইয়েতে গেলেন, এই ফেব্রুয়ারিতে যখন গেলেন, আমি বললাম যে বিএনপির সাথে সমঝোতা হচ্ছে, এইটাই যে সেফ এক্সিট উনি এবং ওনার পরিষদ কিভাবে পায় সেটা নিয়ে। এবং সেফ এক্সিট বাস্তবতায় এখন এই জন্যই বাস্তবতা যে, কারণ আমাদের এবং নাহিদ এবং সার্জিস তো আরো কড়া ভাষায় বলেছে। সার্জিস তো বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নাই। আমরা সেফ এক্সিট প্রসঙ্গে আসবো, কিন্তু আগের প্রশ্নটার উত্তরটা একটু শান্ত থেকেও নিয়ে আসি। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকেও একটু আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনেছেন রাশেদ খান যেমনটা বলেছেন যে কতিপয় ছাত্র নেতৃত্বের কারণে, তাদের ভুল সিলেকশনের কারণে, তারা উপদেষ্টা সিলেকশনে ভুল করেছিলেন, সে কারণে গণঅভ্যুত্থান ব্যর্থ হচ্ছে। এই কতিপয় ছাত্র নেতৃত্ব দিয়ে আসলে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? কোনোভাবে কি আপনাদের দিকে ইঙ্গিতটা হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। দেখেন, রাশেদ ভাই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর এসেন্স যে বিষয়টি, কন্টেন্ট, সে কন্টেন্টের সাথে আমি অধিকাংশ জায়গায় একমত পোষণ করি। এবং এটা আসলে একটা লম্বা সময়, আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আসলে আমাদের অনেকেরই এখন এই উপলব্ধিটা হচ্ছে বা হবে, আরও জায়গাগুলোতে রিয়েলাইজেশন হয়েছে। আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই কতিপয় ছাত্র নেতৃত্ব আসলে এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছে কিনা, উত্তর হচ্ছে যে না, এককভাবে কতিপয় ছাত্র নেতৃত্ব এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করে নাই। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন গণঅভ্যুত্থানটা, আপনাদের সমর্থন ছিল কিনা আমি আসছি ওই জায়গায়, একবারে ডিটেইলটা বললেই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু ইয়ে ছিল। একটা তো হচ্ছে যে তাদের জায়গা থেকে তাদের এখানে একটা অংশগ্রহণ ছিল, কিন্তু এটা শুধুমাত্র কতিপয় ছাত্র নেতৃত্ব এটা আসলে ঠিক করে নাই, সেটা আমি বলছি। 5 আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্র নেতৃত্ব যারা সরাসরি সামনে থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা যখন চ্যানেল 24-এ যখন সংবাদ সম্মেলন করছেন, ইতিমধ্যে এই সরকারের অংশীদার হওয়া কিংবা পরবর্তী রাষ্ট্রের ক্ষমতার ভাগ নেয়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু সেনা ক্যান্টনমেন্টে চলে গিয়েছে। এবং তখনও ছাত্র নেতৃত্বদেরকেও বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে এসে সরকারটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য। ছাত্র নেতৃত্ব তখন বলেছিল যে না, আমরা মাঠে থেকে গণঅভ্যুত্থান করেছি, তারা আসলে মাঠে আসুক, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা মাঝামাঝি একটা জায়গায় রাষ্ট্রপতির ভবনে একটা আলোচনার জায়গা তৈরি হয় এবং এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে তৎকালীন গণঅভ্যুত্থানের অংশীজন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেইগুলো ক্রিয়াশীল প্রধান রাজনৈতিক দলগুলো, প্রত্যেকের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল।